আলোচনা করেছি। বন সম্পদ যেমন সুন্দরবন, জলদাপাড়া, বক্সা অরণ্য, জল সম্পদ যেমন গঙ্গা, তিস্তা ও দামোদর। তাছাড়াও রয়েছে খনিজ সম্পদ যেমন কয়লা, সোনাপাথর, যেমন রানীগঞ্জের কয়লা। কৃষি সম্পদ যেমন ধান, পাট এবং দার্জিলিংয়ের চা, এবং অন্যান্য প্রাণী সম্পদ এবং সূর্যালোক, বায়ু, মাটি, সমুদ্র উপকূল এবং বৃষ্টিপাত। প্রাকৃতিক সম্পদের গুরুত্ব হল প্রাকৃতিক সম্পদ জীববৈচিত্র্য রক্ষা করে, পরিবেশের ভারসাম্য বজায় রাখে, জীবিকা এবং কর্মসংস্থান তৈরি করে, জল এবং খাদ্যের উৎস হিসেবে কাজ করে এবং অর্থনৈতিক উন্নয়নে সাহায্য করে। চতুর্থ এবং শেষ স্লাইডে আমি দেখিয়েছি আমরা প্রকৃতির জন্য কি কি করতে পারি। আমরা বেশি গাছ লাগাতে পারি, জল সংরক্ষণ করতে পারি, প্লাস্টিকের ব্যবহার কমাতে পারি, বন এবং বন্যপ্রাণীদের রক্ষা করতে পারি এবং পরিবেশের সচেতনতা বৃদ্ধি করতে পারি, কারণ ছোট ছোট সচেতন পদক্ষেপে বড় পরিবর্তন আনতে পারে। ধন্যবাদ। যাও স্যারেদের কাছে। तानिया कायल डियर जनरल। হ্যাঁ, তানিয়া কয়াল দেন। শ্যামল স্যারকে তো দরকার ছিল, কোথায় গেল সে? বলছি সোমা ম্যাডাম, পার্থ ঘোষ আর পরমী মিত্রর মধ্যে সিনিয়র। পার্থ ঘোষ। তারপর তারপর তানিয়া কয়াল এটা তো কালকে হাজারখানায় এসছে। হ্যাঁ, ওইখানটা চলে যাবে। ইকোনমিক্স ডিপার্টমেন্টের 4th সেমিস্টার। আমরা পোস্টারের মাধ্যমে আমি দেখাতে চাইছি পশ্চিমবঙ্গের প্রাকৃতিক সম্পদ ও সংরক্ষণকে। আমরা পোস্টারের বাম দিকে আমি দেখিয়েছি প্রাকৃতিক সম্পদ। আমাদের পশ্চিমবঙ্গের প্রাকৃতিক সম্পদের মধ্যে রয়েছে সুন্দরবন, বনভূমি, উর্বর কৃষি জমি, নদী, চা বাগান, প্রাকৃতিক সম্পদ এবং জীববৈচিত্র্য আমাদের জীবনের মধ্যে গুরুত্বপূর্ণ অংশ। জীববৈচিত্র্য আমাদের খাদ্য, ওষুধ, প্রকৃতি, আমাদের ম্যানগ্রোভ অরণ্য, গঙ্গার বিভিন্ন শাখা প্রশাখা থেকে আমাদের দৈনিক জীবনযাত্রা আমরা করতে পারছি। কৃষি জমির উর্বর মাটির ফলে আমাদের খাদ্য আসছে। আমি দেখানোর চেষ্টা করেছি বৈচিত্র্য রক্ষা, খাদ্য এবং পানীয় জলের উৎস, জল সংরক্ষণ করা, বন প্রাণী সংরক্ষণ এবং সচেতনতা বাড়ানো, যেটা এই মুহূর্তে বর্তমান সময়ে দাঁড়িয়ে আমরা করতে পারছি না। পরিবেশ দূষণ প্রচন্ড পরিমাণে বাড়ছে, যেটা আমাদের লক্ষ্য করা উচিত। ছোটবেলা থেকে সবাই অল্প বিস্তর জেনে এই উদ্ভিদগুলো মেইনলি সাবট্রপিক্যাল আর ট্রপিক্যাল রিজিয়নে দেখা যায়, কিন্তু এই উদ্ভিদ নর্মাল যে টেরেস্ট্রিয়াল প্ল্যান্ট রয়েছে তাদের থেকে পুরোপুরিভাবেই বলতে গেলে আলাদা। যেমন আমাদের নর্মাল প্ল্যান্ট যেগুলো গ্রো করার জন্য যতটা না স্ট্রাগল করে, এই প্ল্যান্টগুলো তার চেয়ে বেশি স্ট্রাগল করে। এর ক্ষেত্রে এদের কিছু অ্যানিমালস এবং অ্যাডাপটেটিভ স্ট্রাকচার দেখা যাচ্ছে, যার মধ্যে লিক স্ট্রাকচার থাকছে। এছাড়াও এদের প্রচুর পরিমাণে অ্যাডভেন্টিসিয়াস রুট দেখা যায়। বাতাস থেকে অক্সিজেন নেওয়ার জন্য এদের নিউম্যাটোফোর দেখা যায় এবং ভিভিপারাস সিড এদের মধ্যে প্রেজেন্ট রয়েছে। ইউনেস্কো 1987-এ এটাকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে আখ্যা দিয়েছে। এছাড়া আমাদের ম্যানগ্রোভ সবচেয়ে টোটাল ইন্ডিয়াতে ম্যানগ্রোভ থাকলেও আমাদের পরিচিত ম্যানগ্রোভ হিসেবে বলা যাচ্ছে সুন্দরবন এলাকাকে।
ইকোলজিক্যাল ইম্পর্টেন্সের ক্ষেত্রে দেখতে গেলে ম্যানগ্রোভ আমাদের পরিবেশের জন্য প্রচণ্ড পরিমাণে গুরুত্বপূর্ণ। এছাড়া ম্যানগ্রোভ আমাদের যদি আমরা দেখতে চাই যে কী কীভাবে সাহায্য করছে, অনেক রকমের ডিজাস্টার দেখা যাচ্ছে। বেশ কিছু বছর ছাড়া ছাড়া যেরকম আমফান, নানা রকমের ডিজাস্টারগুলো আসছে, এগুলো থেকেও ম্যানগ্রোভ আমাদেরকে সাহায্য করছে। এছাড়াও সেই এলাকার মানুষজনরা পুরোপুরিভাবে তাদের জীবিকাটা নির্বাহ করে ম্যানগ্রোভের ওপর ভিত্তি করে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। এটা গেল আমাদের পশ্চিমবঙ্গের অন্যতম একটি সম্পদ সুন্দরবন এরিয়ার ম্যানগ্রোভ অরণ্যকে নিয়ে, এবং শুধুমাত্র তো সম্পদকে রাখলেই চলে না, সেই সম্পদকে সংরক্ষণ করাও আমাদের নৈতিক দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে। তো সেই ম্যানগ্রোভ ধীরে ধীরে আস্তে আস্তে আমাদের দেশ থেকে হোক বা আমাদের বিশ্ব থেকে হোক হারিয়ে যাচ্ছে, কারণ যে পরিমাণে ক্লাইমেট চেঞ্জেস দেখা যাচ্ছে, যে পরিমাণে সি লেভেল হাই হচ্ছে, যে পরিমাণে আমাদের প্লাস্টিক দূষণ বাড়ছে, তার সাথে সাথে আমরা যদি দেখতে পাই আমাদের প্রায় যে সাইক্লোনের পরিমাণ দিন দিন বেড়ে চলেছে। আর ম্যানগ্রোভ খুবই আমাদের যে কোস্টাল এরিয়াজ আছে সেখানকার প্রোটেক্টর হিসাবে আমাদের সবসময় রক্ষা করছে। সেখানকার যে সমস্ত জীব প্রজাতি আছে তার মধ্যে অন্যতম একজন আমাদের পরিচিত হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার, যা তার আজ বসতি হারানোর জন্য আমাদের লোকালয়ে আসছে এবং সেখানে মারা যাচ্ছে। তো সেভাবে দেখতে গেলে যে তাহলে আমাদের সংরক্ষণ করার উপায় কী, হয়তো দেখতে গেলে আমরা একজন স্টুডেন্ট হিসাবে খুব কমই সাহায্য করতে পারি, কিন্তু ছোট ছোট পদক্ষেপে একটা বড় এফেক্ট আমাদের আনতে সাহায্য করবে। তার মধ্যে যদি আমরা দেখি, আমরা যদি প্লাস্টিক দূষণ কমানোর চেষ্টা করি, আমরা যদি প্লান্টেশন স্টার্ট করি, বা আমরা যদি মানুষের মধ্যে সচেতনতা বাড়াই, আমরা যদি সেখানকার মানুষজনদের মধ্যে তাদের হ্যাবিটেটের মধ্যে তাদের যে নেচার এবং মানুষের মধ্যে যে সংবর্ধন, সেটা যদি আমরা মানুষজনকে শেখাতে পারি, দেন আমাদের যে ম্যানগ্রোভ এরিয়া আছে সেটা আমরা বাঁচাতে সক্ষম হব। আর লাস্টে একদম কনক্লুশনে আমি এবং আমার সহপাঠীর পক্ষ থেকে একটাই আমরা প্রথমেই বলবো আমাদের যে বিষয়টা হচ্ছে পশ্চিমবঙ্গের প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ। হাত দিতে হবে, হাত দিও না। হিসাবে কাজ করে এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখে। এরপরে চলে আসি পশ্চিমবঙ্গের প্রাকৃতিক সম্পদ কি কি রয়েছে। পশ্চিমবঙ্গের প্রাকৃতিক সম্পদের মধ্যে সবাই জানা সুন্দরবন এবং ডুয়ার্স। সুন্দরবন ও ডুয়ার্স হচ্ছে আমাদের বনজ সম্পদ এবং উত্তরীয় এবং সামান্য কিছু উপহার দিয়ে ম্যাডাম আধুনিকতা বুক ফেয়ার দিয়েছে, ফিল্ম ফেস্টিভ্যাল দিয়েছে। এই কারণে আমাদের উৎসবের ইকোনমিক দিকগুলো সৃষ্টি হয়েছে। আচ্ছা, আধুনিকতা আমাদের রুজি রুটি দিয়েছে। আধুনিকতা আমাদের রুজি রুটি দিয়েছে। সংস্কৃতি শুধু গর্ব নয়, শুধু গর্ব করে কখনো বেকারত্ব যায় না। আধুনিক হতে গেলে আমাদের যেমন আধুনিক হতে হয়, তেমন সংস্কৃতি আমাদের শিকড় দেয়। আর আমাদের আধুনিকতাটাই গান। শিকড় ছাড়া যেমন কোনো গাছ বাঁচে না, তেমন দানা ছাড়া আকাশ ছোঁয়া যায় না। আমাদের বাংলাকে আরো উন্নত হতে হবে, আকাশ ছুঁতে হবে। আমাদের আগে টোল ছিল, আগে টোলে বসে সবাই সংস্কৃত পাঠ করতো, খারাপ ছিল না, আমি অস্বীকার করবো না, কিন্তু আধুনিকতা একে অপরের শত্রু নয়। কিন্তু সংস্কৃত যখন আধুনিকতার নামে নিজের ঐতিহ্য মূল্যবোধ সবকিছু ভুলে যেতে শুরু করে, তখন আমাদের কাছে সংস্কৃতির গুরুত্ব আরো বেশি করে মনে পড়ে। পশ্চিমবঙ্গের সংস্কৃতির পরিচয়, গৌরব, অস্তিত্ব রক্ষা করার জন্য সংস্কৃতির ভূমিকা আধুনিকতার চেয়ে অধিকাংশই গুরুত্বপূর্ণ বেশি। কারণ বাঙালির হাজার হাজার বছরের সংস্কৃতি হলো মিলন ও সম্প্রীতির সংস্কৃতি। পশ্চিমবঙ্গের একটি অন্যতম রাজ্য হলো ভারতের একটি অন্যতম সাংস্কৃতিক রাজ্য হলো পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গের ইতিহাসের পাতায় আমরা বাঙালির নানা সংস্কৃতির উল্লেখ পাই। আধুনিকতা থাকবে, আধুনিকতা নিয়ে আমরা জীবন চলবো, কিন্তু আধুনিক হতে গিয়ে নিজের সংস্কৃতি ভুলে যেতে হবে। কিন্তু তারপরেও খুব সুস্থ এবং স্বাভাবিকভাবে আমাদের এই অনুষ্ঠানটি পরিচালিত হয়েছে। প্রথমেই আমি এই অনুষ্ঠান সম্পর্কে
দু এক কথাই বলবো আসলে। সকাল থেকেই আমরা যে ধরনের বক্তাদের বক্তব্য শুনেছি, তারা তাদের সুচিন্তিত মতামত দিয়েছেন এবং ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে তারা তাদের মতো তারা বক্তব্য দিয়েছেন এবং নতুন একটা এই যে বিশেষ গুরুত্বের সঙ্গে পালন করছে একটি দিন পশ্চিমবঙ্গ দিবস, সত্যি তো আমাদের কাছে নতুন বিষয়। হয়তো আমরা অনেকে ইতিহাসে পড়েছি, এতটা ভালোভাবে রিকগনাইজ করিনি। আজকে নতুন করে আমরা রিকগনাইজ করার চেষ্টা করছি এবং সেটা খুব ভালো, আগামীর জন্যও ভালো নিশ্চয়ই। তো এই অনুষ্ঠানটি আয়োজন করতে গিয়ে প্রথমেই ধন্যবাদ আমি দিতে চাই আমাদের অধ্যক্ষ মহাশয়া রুমা ভট্টাচার্য মহাশয়াকে, যিনি আমাদের বিশেষ করে আইপিএসসি মেম্বারদের এবং ম্যাডামকে এই রকম সুন্দর একটা অনুষ্ঠান পরিচালনা করার জন্য দায়িত্ব দিয়েছেন এবং তারপরে আমরা সদস্যের প্রত্যেকেই আমরা তার অংশ হয়েছি। সেই কারণে ম্যাডামকে অনেক অনেক ধন্যবাদ জানাই এবং তার সঙ্গে আইপিএসসি ম্যাডাম সেটার দিকে আমি অনেকবারই বিরক্ত করেছি সময়ে অসময়ে, সকালে বিকেলে সন্ধ্যেবেলা, কিন্তু তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আবার ধন্যবাদও জানাচ্ছি, কারণ বারবার অনুপ্রেরণা দিয়ে গেছেন যে এরকম বড় অনুষ্ঠান করতে গেলেই অনেক প্রতিবন্ধকতা থাকবে, কিন্তু ঠিক আছে, অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে যাবে, রাস্তায় নামলেই রাস্তায় এমনি বেরোবে অনুষ্ঠান তেমন। তার জন্য অনেক অনেক আন্তরিক ধন্যবাদ জানাই আমি। এবং যারা বক্তা আমাদের কলেজেরই আন্তঃবিভাগীয় মাস্টারমশাই রয়েছেন, ম্যাডাম রয়েছেন, তারা আমাদের আমরা যখন তাদের প্রথমে বলি আমাদের এখানে বক্তব্য রাখার জন্য ম্যাডামের পক্ষ থেকে কিংবা আমার পক্ষ থেকেও, তো উনি এবং ওনারা কখনো আমাদের একেবারে না করেনি, প্রথমেই হ্যাঁ বলেছেন এবং সেটা খুব ভালো, আমার ভালো লেগেছে। তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই, তাদের সুচিন্তিত মতামত দিয়েছেন এবং বক্তব্য রেখে বলছেন খুব ভালো। এরপরে বিশেষ করে বলতে হয় সৌভিকতা এবং করবী ম্যাডামকে আন্তরিক ধন্যবাদ জানাই। এবং এরপরে যারা অনুষ্ঠানের মূল বিষয় বিচারক মণ্ডলী আমাদের সঙ্গে ছিলেন, যে দুটি প্রতিযোগিতা আমরা করেছিলাম, বিতর্ক প্রতিযোগিতা এবং পোস্টার উপস্থাপন প্রতিযোগিতা, তো সেখানে যারা বিচারক মণ্ডলী ছিলেন তারাও প্রথমবারে তাদের সঙ্গে সরাসরি সাক্ষাতে আমার আমন্ত্রণ জানানো হয়নি, কিন্তু ফোনের মধ্যে দিয়েই আমি বলেছি এবং তারা এক কথায় হ্যাঁ বলেছেন। তারা অনেক সিনিয়র আমার থেকে, কিন্তু তারপরেও ফোন ধরেই তারা প্রথমে হ্যাঁ বলেছেন এবং সেটা খুব আনন্দেরও এবং আমাদের অনেক উৎসাহ প্রদান করে। আমি তাদের কাছে কৃতজ্ঞ এবং ধন্যবাদও জানাই তাদের। সঙ্গে সঙ্গে যাদের গুরুত্ব অনেক বেশি অনুষ্ঠানের অলংকার বর্ধন করেছে, আরও যে সমস্ত বিষয়গুলি সেগুলো হচ্ছে কবিতা আবৃত্তির অংশ, সঙ্গীত পরিবেশনার অংশ। সেখানে সঙ্গীত পরিবেশনের দায়িত্বে ছিলেন আমাদের কলেজের সঙ্গীত বিভাগের ম্যাডাম শতরূপা মুখোপাধ্যায় এবং ছাত্রীগণ। তাদের প্রত্যেক শিল্পীকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমাদের আইপিএসসি ম্যাডামদের পক্ষ থেকে, আমার পক্ষ থেকেও, অনুষ্ঠান যারা পরিচালনা করলেন তাদের পক্ষ থেকেও আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এবং তিস্তা তো আমার বিভাগের স্টুডেন্ট ছাত্রী, সে বরাবরই ভালো আবৃত্তি করে এবং সেই কারণেই প্রথমে না করেছিল, তো তাকে যখন ফোন করি তারপরেও অন্য প্রোগ্রাম ক্যান্সেল করে এখানে আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে, তার জন্য অনেক অনেক ধন্যবাদ তাকেও। এছাড়াও যারা সরাসরি অনুষ্ঠানে আজকের উপস্থিত নেই, তারপরেও তারা তাদের ছাত্রছাত্রীদের আমাদের এই বার্তা অনুষ্ঠানের সুন্দরভাবে নিপুণভাবে দেবযানীদি দায়িত্ব সহকারে করেন। আমাদের মিডিয়া পার্টনারকেও অনেক অনেক ধন্যবাদ। আইকিউএসির অনুপ্রেরণা এবং সবচেয়ে সুন্দর, বিশেষ করে আমি যাদের কথা বলবো তারা হচ্ছে আমাদের পার্টিসিপেন্ট। তারা এতবার ফোন করেছে এবং মাঝে মাঝে মনে হয় যে ঠিক আছে, আমি মাঝে মাঝে বলেছি তোমরা নিয়ম পড়তে জানো না নাকি, পড়ে নাও,
তারপরেও তারা করে, সত্যি তো তারা ছোট, তারা অনেক কিছু বুঝতেও পারে না, আমরাও অনেক কিছু বুঝতে পারি না, বাংলার অধ্যাপক আমি, তবু অনেক বাংলা আমিও বুঝি না অনেক সময়। কিন্তু সত্যি ওদের তো সেটা ভুল নয়, তো ওরাও অনেকবার করে ফোন করেছে এবং তাদের যতটা সম্ভব আমি বোঝানোর চেষ্টা করেছি এবং সেই গাইডেন্স নিয়ে তারা আজকে উপস্থিত হয়েছেন এবং পার্টিসিপেট করেছেন। তাদের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞ এবং তাদের ধন্যবাদও জানাই। আগামীতে তারাও এরকম পার্টিসিপেট করবে। আজকের অডিটোরিয়ামে শুধু পার্টিসিপেন্ট এবং মাস্টারমশাই ছাড়া দর্শক আমরা কম আছি, এটা একটা দুঃখের, মন খারাপের বিষয়ও, কিন্তু ঠিক আছে, আমরা খুব আশাবাদী আগামী দিনে আরও ভালো অনুষ্ঠান হবে। যারা দায়িত্ব অবশ্যই নেবেন, আমরাও আছি, দায়িত্ব নেব নিশ্চয়ই, তো আরও বেশি করে আমরা পার্টিসিপেন্ট পাবো। আসলে ওদের জন্যই তো আরও অনেক বেশি করে এই অনুষ্ঠান। সকলকে অনেক